আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লুপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। রাজধানীতে নির্বাচন কমিশনের ৮০ জন কর্মকর্তাকে কোর প্রশিক্ষণ অনুষ্ঠানে আরেক কমিশনার জানান, এবার নির্বাচনে ১০০ কোটি টাকা সাশ্রয় হবে ভোট কেন্দ্রগুলো থেকে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা সহ জাতীয় নির্বাচন আয়োজনের বেশিরভাগ কাজেই গুছিয়ে আনছে ইসি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনার আনোয়ারুল ইসলাম কর্মকর্তাদের বলেন, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে কাজ করতে কড়া বার্তা দিতে হবে। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। ৫০,০০০ নির্বাচন প্রিজাইডিং অফিসার যদি আপনি সিলেক্ট করতে পারেন, তাকে যদি এই মেসেজটা দিতে পারেন যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না, এবং এটা দিতে হবে। একইভাবে তফসিল ঘোষণার পূর্বাপর সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, অপতথ্যের নেতিবাচক প্রভাব নিয়েও শঙ্কার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এই নির্বাচনকে ঘিরে। I tell you, our bottom line is, এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। এর আগে আরেক নির্বাচন কমিশনার বলেন, ভোট কেন্দ্রে প্রতি বুথে ভোটার সংখ্যা বাড়ানোর কারণে কর্মকর্তা সংখ্যা যেমন কমেছে, তেমনি খরচ সাশ্রয় হয়েছে ১০০ কোটি। প্রায় ৪৯,০০০-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। ৪৯,০০০ বুথ কমানো মানে হচ্ছে প্রায় ১.৫ লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় ১০০ কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না। বক্তারা বলেন, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের ক্ষেত্রে শতভাগ সজাগ থাকতে হবে নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। না হলে আগের নির্বাচনগুলোর মতো এর দায়ও কমিশনের উপর বর্তাবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সময়মতো নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা তৈরি হবে। তাই দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ষড়যন্ত্র চলছে উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার। রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করে ইতি প্রকাশন। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান যে অবস্থা তাতে জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা ও হতাশা। গণতান্ত্রিক উত্তরণের একটি রোডম্যাপ পাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই বলেও মন্তব্য করেন তিনি। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, তা অতিক্রম করে ক্ষমতায় যেতে হবে বিএনপিকে। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র, তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দেশ গঠনে মানুষের প্রত্যাশা পূরণ করবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কার ও বিচার শেষ না করেই তড়িঘড়ি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে কুমিল্লার কালীবাজার ইউনিয়নে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহের আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অশুভ কোনো শক্তির কাছে মাথা নত করেছে, তাই কোনো কিছুরই সিদ্ধান্ত নিতে পারছে না। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য আব্দুস সাত্তার এ সময় উপস্থিত ছিলেন। ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে, কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে উনি মনে হয় কোনো শক্তির কাছে মাথা নত করে প্রভাবিত হয়ে আবার একটি পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্দেহ পোষণ করছে। আগামী 15 বছরের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধান করা না গেলে এটি কেবল বাংলাদেশের জন্য নয়, বরং এটি আঞ্চলিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর রাজনীতিকে সাজাতে হবে। চীন ও ভারতের নতুন সম্পর্ক ভূ রাজনৈতিক পরিবর্তনের নতুন অধ্যায় শুরু বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। দেখুন সেলিম মালিকের রিপোর্ট। আগামী বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও ভৌগোলিক কৌশল কেমন হওয়া উচিত, এ নিয়ে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্সের আয়োজনে 2 দিনের কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা জানান, 8 বছর ধরে রোহিঙ্গা সংকটের ঘানি টানছে বাংলাদেশ। একটি পরিকল্পনা নিয়ে এই সংকটের সমাধান করা না গেলে কেবল বাংলাদেশ নয়, গোটা অঞ্চলকেই ভুগতে হবে। 8 বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি। যেসব ছেলেমেয়ে 5 কিংবা 10 বছর বয়সে কক্সবাজার ক্যাম্পে ঢুকেছিল, এখন তাদের বয়স 20-র কাছাকাছি। তারা ক্যাম্পেই আটকে আছে। এই জাতিগত সংকটের সমাধানে আমাদের অন্তত 15 বছরের পরিকল্পনা নিতে হবে। ট্রাম্পের শুল্ক নীতিকে কেন্দ্র করে ভারত ও চীনের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সম্পর্ক ভূ রাজনৈতিক পরিবর্তনের দিকে নিয়ে যাবে। ভারত আর চীনের প্রধানমন্ত্রী কথা বলেছেন। এতে দেখা যাচ্ছে এশিয়ার শতাব্দী এখন আর শুধু ধারণা নয়, একেবারে নিশ্চিত। সামনে ভৌগোলিক নয়, আসলে ভূ রাজনৈতিক বড় পরিবর্তন আমরা দেখতে যাচ্ছি। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশে পরিকল্পিত ধারায় রাজনীতি করতে হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। It is a problem that is thrust on Bangladesh. And as of today, it's a problem of Bangladesh. বাংলাদেশের রাজনীতি আগামী 15 বছর একটি চমৎকার ধারার মধ্য দিয়ে যেতে হবে। যে পরিবর্তন শুরু হয়েছে সেটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেশের প্রাথমিক বিদ্যালয় শেষ করেও 30% শিক্ষার্থী ঠিকমতো বাংলা পড়তে পারে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, আগামীতে শিক্ষার মান বৃদ্ধির দিকে অধিক মনোযোগী হতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে ছুটির দিনেও সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি প্রচারণায় সরব হল সংসদের প্রার্থীরা। চলছে বিভিন্ন প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগও। দেখুন নূর হোসেনের রিপোর্ট। লিফলেট হাতে ভোটারদের কাছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হল সংসদের প্রার্থীরা। সবার তো রাজনীতি করার অধিকার আছে, বাট আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই, আমরা সবাই শিক্ষার্থী। সেই জায়গা থেকে আমরা সবাই এখানে অবস্থান করছি। যদি বিপি আমি হতে পারি, তাহলে আমাদের প্রথম হচ্ছে যে হলের যে খাবার সংকট সেটা নিরসন করার চেষ্টা করব। কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং এবং পার্ট টাইম জবের জন্য আমি কার্যকর পদক্ষেপ। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুটছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী যদি রেসপন্স দেখে অনেকে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে বিভিন্নভাবে বিষোদ্গার করছে। তারা শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের কি ভাবনা সেটা তারা পেশ করছে না। যে পেজগুলো সম্পর্কে আমরা অভিযোগ দিয়ে আসছি, যেগুলোতে
অনবরত মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়িয়ে বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই সম্পর্কে যে অভিযোগ দিয়ে এসেছি সেটা সম্পর্কে এখনো কোনো সুরাহা আমরা পাইনি। ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট তানদিবারি হামিম তিনি কিন্তু হচ্ছে সকল ধরনের যে রুলস রেগুলেশন সব কিছু ব্রেক করেছেন, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে রুলস রেগুলেশন তিনি ব্রেক করেন নাই। তবে বরাবরের মতোই সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে 179 জনকে চূড়ান্ত প্রার্থী করে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চূড়ান্ত প্রার্থী তালিকায় ভিপি পদে 10 ও জিএস পদে 9 জন সহ 179 জন বৈধ প্রার্থী। এছাড়া মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে 86 জন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার ও 6 জন একাধিক পদে মনোনয়ন ফর্ম জমা দেওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। আগামী 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আগামী 11 সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে এবং একই দিনে ফল প্রকাশ করা হবে। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ 16 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উভয় পক্ষের শুনানি শেষে এই নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মঞ্চ 71 সংগঠনের ব্যানারে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করতে আসামিরা সেখানে জড়ো হয়েছিলেন। তারা প্রত্যেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও কর্মী। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নীল নকশায় জড়িত। এদিকে আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, তাদেরকে গ্রেফতার করে মানহানির পর আবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে, যা স্বাধীন মত প্রকাশের পরিপন্থী। অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয় কার্যালয়ের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান। তিনি বলেন, আইনের যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে বৃহৎ পরিসরে পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়নি। একই সাথে গুমের সাথে জড়িতদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধানও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন হুমা খান। রাজধানীর প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় গুম কমিশনের সদস্য নূর খান লিটন দেশে গুমের সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান। বলেন, মব সংস্কৃতির মাধ্যমে আবারও দেশে ফ্যাসিজম ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে। গুম প্রতিরোধে যে আইনের খসড়া তৈরি করা হয়েছে তাতে যথেষ্ট উদ্বেগ রয়েছে। এখানে সকলের পরামর্শের প্রতিফলন প্রয়োজন ছিল। গুমের ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যে বিভাগীয় শাস্তির বিধান করা হচ্ছে তা যথেষ্ট নয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম। তবে গেল এক সপ্তাহের বেশি সময়ে কেজিতে প্রায় 20 টাকা পর্যন্ত মসুর ডাল আর আটা ময়দার দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। এছাড়া স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ সহ মুরগি ও ডিমের দাম। ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম, চড়া অন্যান্য মাছের দামও। 1 কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে প্রায় 2500 টাকা। নিম্ন ও মধ্যবিত্তের খাবার তালিকায় থাকা জনপ্রিয় পাঙ্গাস মাছের দামও বেড়েছে কেজিতে প্রায় 50 টাকা। সপ্তাহের ব্যবধানে বেগুন সহ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে, যদিও বেশিরভাগ সবজির দামই 80 টাকার আশেপাশে। কেজিতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়েছেন ভোক্তারা। একটা জিনিস কিনতে আসছি, এসে সে জিনিস তো নিতে পারি না, তারপরে সবচেয়ে কম যেটা খারাপ সেটা কম দামের মধ্যে হলেও সেইগুলোই আমাদের নিতে চাই। চাহিদা মতন মাছ নেই, তার 3 ভাগের 1 ভাগও মাছ নেই, এই জন্য মাছের দাম বেশি। কাঁচামরিচ 200 টাকা গেলে সম্ভব। সংশ্লিষ্ট যারা আছেন তাদের আরও মনোযোগ দেওয়া উচিত, যাতে করে এই মনিটরিং এবং রেগুলেশন এগুলো আরও যথার্থ এবং কার্যকরভাবে করা উচিত।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার।